আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ড্রিমার্স থেকে সাকিব নূর বলছি। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে, কেমিস্ট্রি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ, হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ নির্ণয়। এই টপিকটা যখন আমরা পড়তে যাই তখন কেমিস্ট্রি বই, স্পেশালি যখন আমরা হাজারিনাথ স্যারের বই পড়ি, আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। কারণ ওখানে যেই সূত্রটা দেওয়া, সেই সূত্র দিয়ে আমরা ম্যাথ করতে গেলে দেখা যায় যে এককগুলো আমার পরিবর্তন করতে হয়। ঠিক আছে, তো আমরা আজকে এমন একটা সূত্র শিখব যেই সূত্র দিয়ে আমরা এই টপিকটা কেমিস্ট্রিতেও পড়তে পারবো, ফিজিক্সেও পড়তে পারবো, এবং আমাদের একক চেঞ্জের কোনো দরকার নেই। তোমরা জানো যে ঠিক সেম টপিকটা আমাদের ফিজিক্সেও আছে। ফিজিক্সে চ্যাপ্টার দ্বিতীয় পত্রের নবম অধ্যায়, সেইখানে আমাদের এই চ্যাপ্টারটা, এই টপিকটা আছে। ঠিক আছে, আমরা আজকে দেখব কিভাবে এই টপিকটা পড়তে হয়। তো আমরা শুরুতে একটু বোর মডেল নিয়ে কথা বলি, যে বোর মডেলে তিনটা ধারণা আমাকে দিয়েছিল। বোর আমাকে যেই তিনটা ধারণা দিয়েছিল তার মধ্যে প্রথম ধারণাটা ছিল স্থির কক্ষপথের ধারণা। দ্বিতীয় যেই ধারণাটা বোর আমাদের দেয় সেটি হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা। এবং তৃতীয় যেই ধারণাটা বোর আমাদেরকে দেয় সেটি হলো বর্ণালীর ধারণা। এর মধ্যে প্রথম আর 3 নাম্বারটা নিয়ে আজকে আমরা কথা বলবো না, আমরা এটা দিয়ে শুরু করি। কৌণিক ভরবেগ মানে কি? ভরবেগ সম্পর্কে আমরা 9-10-এ পড়ে এসেছি। ভরবেগ মানে হচ্ছে, ধরো একটি বস্তু সে একটা রৈখিক পথ বরাবর যাচ্ছে, তার ভর m, তার বেগ হচ্ছে v। এই দুইটার যে গুণফল তাকে আমরা বলতাম ভরবেগ, mv। এখন আমি যদি বলি এই যে বস্তুটা আছে সেই বস্তুটা আসলে লিনিয়ার বা রৈখিক পথে না, সে একটা বৃত্তাকার পথে ঘুরছে। বস্তুটা আছে এই জায়গায়, ব্যাসার্ধ হচ্ছে r, বস্তুর ভর m এবং তার গতিবেগ হচ্ছে v। তাহলে এই অবস্থায় আমরা নতুন আর একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। আমরা কি ইউজ করি? কৌণিক ভরবেগ। সেই কৌণিক ভরবেগের সূত্র আমাদেরকে কে দিয়েছে? আমাদেরকে বোর দিয়েছে। কৌণিক ভরবেগের সূত্র mvr সমান সমান বোর বলেছিল nh/2π। তো এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? বোর মডেলটা আমরা দেখেছিলাম যে একটা পরমাণু মডেল ছিল, এবং সেই পরমাণু মডেলটাকে আমরা এখানে যদি তুলনা করি, কেন্দ্রে ছিল একটা নিউক্লিয়াস এবং এটা হচ্ছে একটা ইলেকট্রন। একটু লাল কালি দিয়ে দেখা দিলাম, এটা ধরো একটা ইলেকট্রন। সেই ইলেকট্রনটা একটা বৃত্তাকার পথে ঘুরছে। তো ঘুরলে তার একটা ভর আছে, সেটাকে আমি m, তার মানে এই যে m সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। তার একটা বেগ আছে, সেটা v, এবং সে একটা ব্যাসার্ধে আছে, যে নিউক্লিয়াস থেকে এতটুকু দূরত্বে, আর দূরত্বে আছে, যেটা তার ব্যাসার্ধ। তাহলে mvr সমান সমান nh/2π, যেখানে nটা হচ্ছে কি তার কক্ষপথ সংখ্যা, কত নম্বর কক্ষপথে সে আছে। এইচটা হলো গিয়ে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার মান আমরা 9-10-এও পড়েছি, এখনো পাবো 6.626 ইন্টু 10⁻34। 2π তো একটা কনস্ট্যান্ট। m এরও একটা মান আছে, যেই মানটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। এখন আমাদের বইতে শুরুর দিকের যে ম্যাথগুলা, সেখানে তোমার প্রশ্নটা কিভাবে আসে? ধরো তোমাকে প্রশ্ন বলে দিল হাইড্রোজেন কক্ষপথের, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে গতিবেগ, ধরে নিলাম 5 × 10⁵ মিটার পার সেকেন্ড। আমাকে প্রশ্ন করবে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? এটার যখন আমি সলিউশনটা বের করতে যাব, দেখো হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রনের গতিবেগ 5 × 10⁵ মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইলেকট্রনের ভর আমি জানি
গতিবেগও আমাকে বলে দিয়েছে 5 × 10⁵ এবং আমার কাছে জানতে চেয়েছে এই আর এর মান। এম এর মান আমার আছে, ভি এর মান দেওয়া আছে, তৃতীয় কক্ষপথ যেহেতু বলেছে তার মানে এম এর মানটাও আছে, এইচ এর মানও আছে। আমি চাইলে আর এর মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারি, ঠিক আছে। কিন্তু মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হলো এরকম যে তোমাকে গতিবেগ দিবে না, ঠিক আছে, গতিবেগ দিবে না, জাস্ট তোমাকে জিজ্ঞেস করবে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। এইবার একটু খেয়াল করে দেখো তো, এই প্রশ্নে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, এইখানে কি তুমি এই সূত্র দিয়ে ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা? চিন্তা করে দেখো। এম এর মান না হয় তুমি পাইলা, এন এর মানও পাইলা, এইচ কনস্ট্যান্ট 2π আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই ভি এর মানটা আমাকে বলা নাই, ভি এর মান আমাকে প্রশ্নে দিয়ে দেয়নি। সুতরাং আমি যদি বোর পরমাণু যে কৌণিক ভরবেগের সূত্র সেটা দিয়ে বের করতে যাই, আমি পারবো না। তাহলে আমাকে নতুন একটা সূত্র বের করতে হবে। সেই সূত্রটা কি হবে সেটাই এখন আমরা যাচ্ছি। দেখো, আমরা আগে সূত্রের ডিরাইভেশন অর্থাৎ সূত্রটা কোথা থেকে আসছে সেই জিনিসটা একটু দেখে নিব। যদিও এটা আমাদের পরীক্ষার প্রশ্নে আসে না, বাট আমাদের কনসেপ্টটা ডিপলি বুঝতে এটা আমাদের সাহায্য করবে। তো দেখো, আমরা হাইড্রোজেন পরমাণুটা নিয়ে একটু চিন্তা করি। এটা তার নিউক্লিয়াস, এটা হচ্ছে কি প্রথম কক্ষপথ, এখানে একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনের চার্জ আমি জানি, ইলেকট্রনের চার্জকে আমরা ই দ্বারা প্রকাশ করি, এবং ভিতরে একটা প্রোটন আছে। সেই প্রোটনের চার্জটাও কি ইলেকট্রনের চার্জেরই সমান হবে, শুধু একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। আমি চাইলে এইটাকেও ই ধরে নিতে পারি। তাদের মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি ধরে নিলাম আর, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা 9-10-এ কুলম্বের সূত্র পড়েছিলাম। সেই কুলম্বের সূত্র ছিল এইরকম, এফ ই সমান সমান 1/4πε0 ইন্টু Q1, অর্থাৎ দুইটা চার্জ যখন থাকে, তোমার একটু মনে করে দেখো, এখানে দুইটা চার্জিত বস্তু, একটা Q1 ছিল, একটা Q2 ছিল, তাদের মধ্যকার দূরত্ব ছিল d। আমরা বলতাম F সমান সমান Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার, সাথে একটা কনস্ট্যান্ট ছিল যে 1/4πε0। ঠিক একইভাবে এখানেও তো দুইটা চার্জিত বস্তু, একটা ইলেকট্রন আর একটা প্রোটন, তাহলে ই স্কয়ার ডিভাইডেড বাই কি হবে, আর এর মান আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের দুইটা চার্জিত বস্তুর মধ্যকার বল। আবার খেয়াল করে দেখো, এই যে ইলেকট্রনটা কি একটা বৃত্তাকার পথে ঘুরছে। আমরা জানি বৃত্তাকার পথে তখনই ঘুরবে যখন তার মধ্যে কি থাকে, কেন্দ্রমুখী বল থাকে। সেই কেন্দ্রমুখী বলকে আমরা প্রকাশ করি এফ সি দ্বারা। তুমি চিন্তা করে দেখো, তুমি একটা সুতার এক পাশে একটা বল লাগাই সেটাকে ঘুরাচ্ছ, বলটা ততক্ষণই বৃত্তাকার পথে ঘুরতে থাকবে যতক্ষণ তুমি আঙ্গুল দিয়ে টান দিবা। এই আঙ্গুলটা দিয়ে টান দিচ্ছ, বলটা চারদিকে ঘুরছে। যখনই টানটা অফ করে দিবা, বলটা নিচে পড়ে যাবে। কেন বলটা পড়ে গেল? কেন্দ্রমুখী বল নাই। সুতরাং বৃত্তাকার পথে ঘুরতে গেলে আমার কেন্দ্রমুখী বল বা এফ সি লাগবে। সেই এফ সি এর সূত্র হলো mv²/r। দেখো, অর্থাৎ এই ইলেকট্রনে ঘুরতে গেলে তার কেন্দ্রমুখী বল হচ্ছে Fc, সেটা হচ্ছে mv²/r। এখন দুইটা বলই আসলে একই, তাহলে আমি বলতে পারি Fe সমান সমান Fc, ঠিক আছে। যে এই কেন্দ্রমুখী বল, আমি বলটা ঘোরানোর সময় আঙুল দিয়ে টান দিচ্ছি, কেন্দ্রমুখী বল পাচ্ছি, কিন্তু এখানে তো আর আমার আঙ্গুল দিয়ে টান দিতে পারছি না, তাহলে এখানে বলটা প্রোভাইড করছে এই যে Fe। সেই জন্য আমি লিখতে পারি Fe সমান Fc। সেইখান থেকে আমি কি লিখতে পারি, 1/4πε0 ইন্টু E² বাই R²
সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। দেখো এখানে একটা জিনিস কাটাকাটি চলে যায়, এই আর এখানে আর স্কোয়ারের একটা আর কাটাকাটি চলে যাবে। আমি শুধু এক পাশে ভি স্কোয়ারটাকে রাখবো ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে আমি ভি স্কোয়ারটাকে এই পাশে রাখলে এই পাশে আমি কি পাচ্ছি, 1/4 পাই এপসাইলন নট, সরি এখানে থাকবে ই স্কোয়ার ইন্টু এমটা নিচে চলে আসবে এম আর। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এইবার আসো এই যেই সমীকরণটা আছে এইটাকে আমরা হাতে রেখে দিলাম, ধরো আমি এটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, ভি স্কোয়ারের মান আমি একটা জিনিস পাইলাম। এইবার আমি কোথায় আসবো? এইবার আসো আমরা বোরের সূত্রে পড়লাম না, এম ভি আর সমান সমান এন এইচ বাই টোয়াইস পাই। তাহলে বোর মডেল অনুযায়ী এন ভি আর সমান এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। আমি এখান থেকে শুধু ভিটাকে এক পাশে যদি রাখি তাহলে পাই এন এইচ ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এম আর। এম এবং আরকে আমি নিচে নিয়ে আসলাম। দেখো আমার এই পাশে ভি স্কোয়ার আছে, আমি চাইলে এই পাশে ভি স্কোয়ার আনতে পারি। তাহলে আমি ভি স্কোয়ার আনি, ভি স্কোয়ার সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। আমি দুই পাশে স্কোয়ার করে দিলাম। কেন? কারণ আমার এখানে আমি ভি স্কোয়ার রেখেছিলাম। আচ্ছা ভি স্কোয়ারের মান কত? এইটা, এই জিনিসটাকে আমি ভি স্কোয়ারের জায়গায় বসাইলে কি পাবো? ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এম আর। দেখো আমরা এতটুকু পর্যন্ত পাইলাম। এবার আমরা একটু কাটাকাটি করব। কি কাটাকাটি যায়? এই 4 এর সাথে এই 4 পুরোপুরি চলে যাবে। ঠিক আছে, এখানের পাইটা চলে যায়, এখানে একটা পাই থাকবে। এখানের এম চলে যাবে, আর চলে যাবে, এখানে একটা এম একটা আর থাকবে। তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি ই স্কোয়ার বাই এপসাইলন নট সমান সমান পাই স্কোয়ার এম আর এম স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো আমার টার্গেট কি ছিল? টার্গেট ছিল আর এর মান, ব্যাসার্ধের পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ এই যে আর তার মান নির্ণয় করা। আমি আরটাকে এক পাশে নিয়ে আসি আর সবগুলাকে আরেক পাশে নিয়ে যাই, তাহলে আমি কি পাবো? আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই, সরি এখানে একটা পাই থাকবে, এম ই স্কোয়ার। দেখো আমরা কিন্তু অলরেডি সূত্রটা বের করে ফেলেছি যে আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ আমরা এভাবে বের করতে পারি। এখানে এন এর মান কি হবে? যত নম্বর কক্ষপথ। এইচ এর মান কি? এইচ এর মান হবে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। এপসাইলন নট আরেকটা ধ্রুবক, সেটার মান আমরা দেখব একটু পরে, পাই এম ই স্কোয়ার। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটার একটু শর্টকাট ভার্সনটা দেখব। ঠিক আছে, আশা করি এই সূত্রটা তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আপাতত এতটুকু পর্যন্ত লিখো, এবার আমরা শর্টকাটে যাব। আমরা ধরো এন তম কক্ষপথেরটা বের করতে গেলে আর এন সমান সমান লিখি এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। ঠিক আছে, এখন ধরো আমি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করব, তাহলে আমার সূত্রটা কি হবে? আর ওয়ান সমান সমান 1 স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। তো এই 1 স্কোয়ার লেখা যে কথা, না লেখাও তো একই কথা, আমি লিখলাম না। ধরো আমি এই 1 স্কোয়ারটা লিখলাম না, তাহলে আমার কি আসলো? এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। খেয়াল করে দেখো
এতটুকু আর R1 সেম জিনিস, খেয়াল করে দেখো। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি আর n সমান সমান n স্কোয়ার ইন্টু R1 লেখা যায়, কারণ R1 এর মান এটা। এখন তুমি যদি ক্যালকুলেশন করে R1 এর মানটা বের করো, R1 এর মানটা তুমি পাবা 0.53 অ্যাংস্ট্রোম। আমি অ্যাংস্ট্রোম কেন লিখলাম? 10 ইনভার্স 10, 10 ইনভার্স 11 এভাবে অনেক কিছুতে লেখা যায়। অ্যাংস্ট্রোমে কেন লিখলাম? কারণ অ্যাংস্ট্রোমটা আমাদের একটু পরিচিত। তুমি যখন ডিএনএ পড়ছিলা, ডিএনএতে তুমি পড়েছিলা 20 অ্যাংস্ট্রোম, এরপরে হচ্ছে 34 অ্যাংস্ট্রোম, এভাবে পড়েছিলা। এই জন্য এখানেও যাতে তোমার কোরিলেট করতে সুবিধা হয়, সেই জন্য আমি বললাম এটার মান 0.53 অ্যাংস্ট্রোম। তো অ্যাংস্ট্রোম জিনিসটা কি? অ্যাংস্ট্রোম জিনিসটা কিছুই না। অ্যাংস্ট্রোম জিনিস হচ্ছে 0.53 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। ঠিক আছে? তাহলে আমার শুধু একটা জিনিস মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে R1 এর মানটা কত। R1 এর মান যদি আমার মুখস্থ থাকে, আমি যে কোনো ম্যাথ খুব ইজিলি করে ফেলতে পারবো। যেমন আমাকে যদি এখন বলে তৃতীয় কক্ষপথ H অর্থাৎ হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, আমরা কিভাবে করব? আর আমরা জানি R3 সমান কি হবে? n স্কোয়ার ইন্টু R1 অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু R1, 3 স্কোয়ার মানে 9 ইন্টু 0.53 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। উত্তর যা আসবে তা। খুবই ইজিলি শর্টকাটে আমরা ম্যাথটা শেষ করে ফেলতে পারি। ঠিক আছে? এইটা হচ্ছে আমার যখন এমসিকিউতে আসবে, আমি খুব ইজিলি এই প্রসেসটা। কিন্তু যদি আমার কখনো সিকিউতে আসে, তখন আমি কি করব? ওই যে বড় সূত্র যেটা এইখানে যেটা আছে সেটা ইউজ করব। তো যাই হোক, এখন এই জায়গায় আমরা কনস্ট্যান্টগুলোর মান যদি দেখি 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। অ্যাপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12। ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাপসাইলন নটের এককটা কি হবে, তাই না? এটা আসলে বের করা যায়। কিভাবে বের করা যায়? দেখো, এফ সমান সমান আমরা কি লিখেছিলাম? 1/4 পাই অ্যাপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার, এটা লিখেছিলাম। তো অ্যাপসাইলন নটটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে তোমার নিচে কি চলে যাবে? 1/4 পাই এপস ইন্টু এফ ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এখন দেখো, এইখানে ফোর্সের একক কি? নিউটন। অর্থাৎ আমার নিচে নিউটন থাকবে, নিচে আর কে থাকবে? আমার মিটার স্কোয়ার থাকবে, আর উপরে Q1 Q2 অর্থাৎ কুলম স্কোয়ার থাকবে। তাহলে আমি এখন এককটা লিখতে পারি কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা যদি কখনো আমাদের মনে না থাকে যে একক কিভাবে বের করতে হয়, আমরা জাস্ট সূত্রের দিকে তাকাবো, আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আমরা এইচ এর মান দেখলাম, অ্যাপসাইলন নটের মান দেখলাম। এম ইলেকট্রনের ভর ইতিমধ্যে একবার বলেছি 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। আচ্ছা, ই এর মান কত? ই এর মান হচ্ছে, আমরা যদি মাইনাসটা, ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে মাইনাস থাকবে, প্রোটনের ক্ষেত্রে মাইনাস থাকবে না। আমাদের এখানে যেহেতু স্কোয়ার করি, মাইনাসটা আসলে থাকে না। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। তাহলে এই যে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক, এইগুলা জানা থাকলেই আমি এই সূত্র দিয়ে যে কোনোটা বের করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই প্রসেসটা কেন ফলো করলাম? আমরা যদি হাজারিনাথ স্যারের বইটা পড়তে যাই, আমরা দেখব ওই জায়গায় এইচ এর মান 34 এর জায়গায় -27 দেওয়া একটা ঝামেলার জিনিস। আসলে ওই জায়গায় অন্য এককে ম্যাথটা করছে। তো আমি কেমিস্ট্রিতে একটা একক শিখলাম, ফিজিক্সে গিয়ে আরেকটা একক। এত কিছু আসলে আমার মুখস্থ রাখা তো একটা সময় গিয়ে কঠিন হয়ে পড়ে, এবং ম্যাথ ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে। তাই সবচেয়ে বেটার জিনিসটা হচ্ছে আমরা সব কিছু একটা সিঙ্গেল প্রসেসে শিখব। অন্যটা কি হয় সেটা দেখে রাখবো, কিন্তু আমাদের
একটা প্রসেসে আমরা ম্যাথগুলো করবো, তাহলে আমাদের ম্যাথটা ভুল হওয়ার চান্সটা কম। আশা করি এই টপিক নিয়ে তোমাদের যেই সমস্যা ছিল সেটা এখন দূর হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো থেকে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবা, আমাদের সাথে থাকবা এবং আমাদের পেজটা ফলো করবা। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমরা তোমাদের সাথে থাকবো সব সময়। আর যে কোনো সমস্যায় আমাদের সাথে তোমরা সব সময় যোগাযোগ করতে পারো, আমরা সব সময় তোমাদের হেল্প করার জন্য সাথে আছি। ধন্যবাদ সবাই।